সো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমাদের বিষয় হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট। যদিও এর আগের ক্লাসে গ্রেডিয়েন্ট ডিসেন্ট সম্পর্কে এ টু জেড এক্সপ্লেনেশন করা আছে, তারপর আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে আপনাদেরকে ভিজুয়ালাইজ জিনিস মানে অর্থাৎ এর কিছু রিপ্রেজেন্টেশন আছে। তো এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা যদি আপনাদেরকে খুব ভালোভাবে আমি দেখাই দিতে পারি, তো আই থিংক আমার মনে হয় না যে এখানে আর কিছু বাকি থাকবে গ্রেডিয়েন্ট ডিসেন্ট সম্পর্কে। সো এই জন্যই আর কি আসলে আজকের ক্লাসটা। তো চলেন দেখি। তো এখানে আসলে কিছু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন রাখছি যে আসলে আমরা তো ম্যাথমেটিক্যালি আমরা বুঝতে পারছি যে গ্রেডিয়েন্ট ডিসেন্টে কিভাবে কাজ করে, কিন্তু আসলে গ্রাফিক্যালি আমি চাচ্ছি আপনাদেরকে এই জিনিসটা ভিজুয়ালাইজ করার জন্য। তো প্রথমত আমি যদি বলি যে হালকা একটু রিক্যাপ করার জন্য যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট বিষয়টা কি রকম, যে মনে করেন আমার কাছে ১,০০০ টাকা আছে। এখন আপনার আমি বললাম যে তুমি প্রেডিক্ট করো, আপনি প্রেডিক্ট করে বলেন আমার কাছে কত টাকা আছে। তো আপনি প্রেডিক্ট করে বললেন যে আচ্ছা আপনার মানে আমার কাছে আ ৳১০ আছে। বাট আমার কাছে আমি কিন্তু বললাম যে আমার কাছে কি, আচ্ছা আমি এখানে দেখি যে আম আমার কাছে মনে করেন ৳১,০০০ আছে, তাই না? আমার কাছে ৳১,০০০ আছে। তো আপনারে বললাম যে আপনি প্রেডিক্ট করে বলেন আমার কাছে কত টাকা আছে। তো আপনি কি করলেন? আপনি প্রেডিক্ট করে বললেন যে ভাই তোমার কাছে ৳১০ আছে। তো তখন আমি কি করলাম? তখন আমি বললাম যে আচ্ছা তুমি মানে আপনি যে ৯৯০ ভুল করছেন, মানে এর তফাৎটা হইতেছে ৳৯৯০ আপনি ভুল করছেন। মানে তফাৎটা বলবেন যে আপনার যে টাকাটা বলছেন এর ডিফারেন্স হইতেছে ৯৯০, আপনি এত বড় পরিমাণ একটা ভুল করছেন। তখন আপনি কি করলেন? আচ্ছা আপনি যখন এটা শুনতে পাইলেন, আপনি বললেন আচ্ছা ওকে। আপনি পরের ধাপে বলতেছেন যে আচ্ছা তাহলে আপনার কাছে আ ৳১০০ আছে। আপনি বলতেছেন। তখন আমি আবার বললাম যে সরি আপনি ৳৯০০ পরিমাণ ভুল করছেন। তখন আপনি আবার বললেন যে আচ্ছা তাহলে আপনার কাছে ৳৫০০ আছে। তখন আমি আপনার আবার বলতেছি যে আচ্ছা আপনি তো ১,০০০ মানে ৫০০ পরিমাণ ভুল বললেন। তখন আপনি আবার বলতেছেন আমারে আচ্ছা তাহলে আপনার কাছে ৳৭০০ আছে। তখন আমি বলতেছি না আপনি ২০০ মানে সরি ৳৩০০ ভুল করছেন। তখন আপনি বলতেছেন কি যে আচ্ছা, তো এইভাবে আগাচ্ছে মানে গ্রেডিয়েন্ট ডিসেন্ট টা এইভাবে কাজ করে। কারণ আমরা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট এ মানে আগের ক্লাসে দেখছি যে এখানে কি আমরা বিটা নোড এবং বিটা 1 অর্থাৎ কোএফিসিয়েন্ট কোন স্পেসিফিক ভ্যালু নিয়ে কাজ করি নাই। কোএফিসিয়েন্ট এর ক্ষেত্রে কি করছি যে একটা র‍্যান্ডম ভ্যালু নিছি। ওই র‍্যান্ডম ভ্যালুটা নিয়ে মানে আমরা আমাদের কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদম এপ্লাই করা শুরু করছি। তো এইটা ছিল আসলে আমাদের নরমাল একটা মানে রিক্যাপ এর জন্য আমি আসলে মানে বললাম আরকি যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট এ কিভাবে কাজ করে। তো দেখেন আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট এ কিন্তু নরমালি এই জিনিসগুলা আমরা দেখি যে কি বিটা নট এবং বিটা 1 র‍্যান্ডম ভ্যালু, যদিও আমি র‍্যান্ডম ভ্যালু এখানে 0 হিসাবে কনসিডার করতেছি। আর লার্নিং রেট 0.01, আমি বলছিলাম যে লার্নিং রেটটা আমি পরে আলোচনা করব। তো চলেন আগে দেখি যে বিটা নট এবং বিটা 1 এখানে কিভাবে কাজ করতেছে। দেখেন আমাদের এটা একটা গ্রাফ যেখানে আপনার y অ্যাক্সিস আছে কি কস্ট এবং এখানে আছে কি x অ্যাক্সিস এ বিটা নট। তো আমরা সবসময় আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা কি চেষ্টা করছি যে আমাদের কস্ট যত পরিমাণ কম হবে আমাদের সেটা ছিল টার্গেট, যে ওই যেই কোএফিসিয়েন্ট গুলো ব্যবহার করে আমার যে কস্টটা কম হইছে আমি ওই কোএফিসিয়েন্টই ব্যবহার করব। তো দেখেন এটা যদি আমার মনে করেন একটা কি জাস্ট একটা গ্রাফ, এখানে কি আমার কস্টটা মনে করেন আমি যখন র‍্যান্ডম ভ্যালু বিটা নট 0 থেকে শুরু করছি, মনে করেন কি আমার প্রথমে কস্ট হইতেছে এত পরিমাণ কস্ট আছে। তারপরে কি প্রথম ইটারেশনে আমার কস্ট আসলো এখানে। তারপরে ইটারেশনে কস্ট আসলো এইখানে। মানে দেখেন কস্ট কিন্তু গ্র্যাজুয়ালি কমতেছে। এই যে আমি এখানে যেমন বললাম না, প্রথমে ছিল আপনার কস্ট ছিল ৯৯০, পরে কস্ট হইতেছে ৯০০, পরে কস্ট হইতেছে ৫০০, পরে কস্ট হইতেছে ৩০০, এইভাবে। তার মানে কি প্রথমে আমার কস্ট ছিল অনেক বেশি, তারপরে একটু কমতেছে, তারপরে একটু কমতেছে, তারপরে কমতেছে। এগুলো কিন্তু প্রত্যেকটা ইটারেশন বা আমি যে আমার ইটারেশন সংখ্যা আমরা বলে রাখি না যে আচ্ছা ইটারেশন হবে মনে করেন কি যে ১,০০০ বার ইটারেশন হবে বা ১০০ বার ইটারেশন হবে বা ৫০০ যাই হোক। তো এই যে ইটারেশনটা দিলাম তো এত পরিমাণ ইটারেশন এখানে হবে মানে এত পরিমাণ লুপটা ঘুরবে। দেখা গেল কি প্রথম ইটারেশন এখানে আসতেছে মানে কস্টের ভ্যালুটা, তারপরে ইটারেশন এখানে আসতেছে, তারপরে এখানে আসতেছে, তারপরে এখানে আসতেছে। তো এইভাবে আস্তে আস্তে প্রত্যেকটা ইটারেশন আলটিমেটলি আমার এই যে সবচেয়ে লোয়েস্ট কস্ট আমি পাইলাম। আমি কি করলাম? আমি সবচেয়ে লোয়েস্ট কস্ট পাইলাম এই পয়েন্টে। তো এখন দেখেন আমি এখন কি করব যে লোয়েস্ট কস্ট পাইলাম কত? এই যে 20 মনে করেন।
এখন আমার দেখতে হবে যে কত মানে কোএফিসিয়েন্ট বিটা নট কত ছিল তখন। তখন বিটা নট ছিল কত, এই যে ধরেন 3.8 ছিল বিটা নট। তার মানে আমি বলতে পারি যে আচ্ছা আমি বিটা নট পাইছি কত 3.8। যদি আমি বিটা নট দেই তাহলে আমি সবচেয়ে কম কস্ট পাবো। তার মানে তো দরকারি সবচেয়ে কম কস্ট নিয়ে কাজ করো। তো আমি এখানে কস্টের পরিমাণ কি পেলাম, অনেক কম। কখন, যখন বিটা নট 3.8। তো এখন আমার কোএফিসিয়েন্ট শুধু বিটা নট না, আমার কোএফিসিয়েন্ট বিটা ওয়ানও আছে। তো বিটা ওয়ানের জন্য আমি আবার সেম গ্রাফটাই যদি এখানে দেখি, যে অ্যাকচুয়ালি এটা ছিল 3D গ্রাফ, যেহেতু আমরা এখন 2D তে কাজ করতেছি, অর্থাৎ আমরা তো মানে প্র্যাকটিক্যালি এখানে মানে 2 ডাইমেনশনাল দেখাইতেছি। তো এই জন্য আসলে আমি দুইটাকে স্প্লিট করে দুইভাবে দেখাইতেছি, এই দুইটা মনে করেন একই জিনিস। তো সেম ওয়েতে কি, যে আমার এইখানে ছিল আমার ফার্স্ট কস্ট, তারপরে কমে এখানে আসলো, তারপরে কমে এখানে আসলো, তারপরে কমে এখানে আসলো, এভাবে কমতে কমতে এখানে চলে আসলো। দ্যাট মিন এটা হচ্ছে আমার সবচেয়ে মিনিমাম কস্ট, কত, 20। কিন্তু প্রশ্ন হলো কোথায় 20, বিটা ওয়ানের কোথায়, বিটা ওয়ানের 4। অর্থাৎ আমি বলতে পারি যে বিটা ওয়ান যখন 4 তখন আমার সবচেয়ে কস্ট কম, এবং বিটা ওয়ান যখন 3.8 তখন সবচেয়ে কস্ট কম। দ্যাট মিনস আমার অ্যাকচুয়াল প্রথমে মানে সরি প্রথমে ছিল কত, বিটা ওয়ান 0 এবং বিটা ওয়ানও 0। বাট আমি এই যে ইটারেশন তারপর হচ্ছে গ্রেডিয়েন্ট ডিসেন্ট ক্যালকুলেট করে আমি সর্বশেষ অপটিমাল ভ্যালু কি পাইলাম, বিটা ওয়ান 3.8 এবং বিটা ওয়ান 4। তো এই যে আপনার গ্রাফিক্যালি এইভাবে আগাচ্ছে। তো এখন প্রশ্ন হইতেছে তাহলে লার্নিং রেটটা কিভাবে কাজ করতেছে। দেখেন এখানে যখন আমার এগুলো, এটা তো কস্ট তাই না, যে এই ওয়াই অ্যাক্সিস হিসেবে কস্ট। তো প্রথম যখন আমার কস্ট এইখানে থাকে, তারপরে যদি লার্নিং রেট খুব অল্প থাকে, আমি আবার বলি লার্নিং রেট যদি খুবই অল্প থাকে, যেমন ধরেন কি 0.001 এরকম যদি লার্নিং রেট থাকে, ধরেন আমার লার্নিং রেট যদি 0.0001 মানে অনেক ছোট থাকে, তখন মনে হয় কস্ট কি এখান থেকে শুরু, এখানে আসবে, এখানে আসবে, এইভাবে আস্তে আস্তে এখানেই শেষ হয়ে যাবে। কারণ আমার তো আইটারেশন তো দেয়া আছে ধরেন 100, 1000 না ধরেন 100 দেয়া আছে। তো এখন আমার প্রত্যেকটা স্টেপ এত ছোট, যে আমি যেহেতু বললাম এই যে আমার লার্নিং রেট নিলাম এইটা, মানে অনেক ছোট একটা ভ্যালু নিলাম। তো দেখা গেল কি যে সে এত ছোট পরিমাণ স্টেপ নিল যে 100 বার আস্তে আস্তে মানে অর্থাৎ 100 ইটারেশন মানে শেষ হইতে হইতে সেই পর্যন্ত আসতে পারবো। সে অ্যাকচুয়াল যে তার জায়গাটা ছিল বা মিনিমাম কস্ট সে বের করবে, সে ওই পর্যন্ত যেতেই পারে না, কারণ সে এখানেই তার ইটারেশন 100 কমপ্লিট করে ফেললো। তো এটা কখন হবে, যখন আমার লার্নিং রেট আমি অনেক ছোট নিই। বাট আমি যদি লার্নিং রেট বড় নেই অর্থাৎ 1 নিই, তখন কি হবে জানেন, তখন দেখা যাবে কি যে আমার এখান থেকে তো শুরু হলো, প্রথম ইটারেশনে দেখা গেল এখানে চলে গেল, দ্বিতীয় ইটারেশন আমার যাওয়ার কথা কিন্তু এইখানে, কিন্তু স্টেপ এতটাই বড় যেহেতু 1, সে চলে গেল এইখানে, তারপরে আবার সে চলে গেল এইখানে, আবার যেহেতু এটা তো অপটিমাল, সবসময় সে মানে এই লো পয়েন্টের দিকে আসার জন্য সে তার একটা টেন্ডেন্সি থাকবে, কারণ আমার যে গ্রেডিয়েন্ট ডিসেন্ট আমরা যে কম্পিউট বা ক্যালকুলেট করতেছি, ওটার পারপোসই তো এইটা যে আমার কি কস্ট সরি কস্ট যেদিকে কম আমার সেদিকেই আমার ভ্যালুটা মুভ করবে। অর্থাৎ এখানে দেখেন প্রথমে কস্ট ছিল মোটামুটি বেশি, যেহেতু আমার এই যে লার্নিং রেটের ভ্যালুটা অনেক বেশি অর্থাৎ 1, প্রথম ইটারেশনই চলে গেছে এইখানে, দ্বিতীয় ইটারেশনে সে এই যে মিনিমাম পয়েন্টারে স্কিপ করে বা জাম্প করে সে চলে গেছে এইখানে, আবার এইখানে সে আবার পরে এখানে চলে আসছে জাম্প করে, আবার মনে করেন এখানে চলে গেল বা এইখানে চলে গেল বা এইখানে চলে গেল, কিন্তু সে কখনোই এই পয়েন্টে পৌঁছতে পারবে না, সে শুধু খালি জাম্প করতে থাকবে। কারণ কি, তার লার্নিং রেট সংখ্যা অনেক বেশি। তো এই জন্য সবচেয়ে স্ট্যান্ডার্ড এবং অপটিমাল যদি বলা যায় তাহলে সেটা হচ্ছে 0.01। এটা নিয়ে যদি আমরা কাজ করি তাহলে দেখা যাবে যে খুবই সুন্দর ভাবে স্মুথলি আমরা এই মিনিমাম পয়েন্টে চলে আসতে পারবো, মানে 100 বা 500 ইটারেশনের মাধ্যমে। তো এই ছিল হচ্ছে আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তো এখন বাকিটা আমরা সরাসরি আমাদের ল্যাপটপে দেখবো। তো আমরা এখানে আমাদের যেই গ্রেডিয়েন্ট ডিসেন্ট আর লিনিয়ার রিগ্রেশন জিনিসটা আছে, মানে যে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনটা, সেটা আমরা এখন এই জুপিটার নোটবুকে দেখাবো। তো প্রথমত এই যে একটা কোড দেখতে পাচ্ছেন, তো এখানে এক্স এবং ওয়াই হচ্ছে আমার ফিচার এবং টার্গেট কলাম। এটা হচ্ছে আমি র্যান্ডম ডেটা দিয়ে জেনারেট করে নিছি। সো এখানে তো আজকে আমরা আসলে কোড নিয়ে এত আলোচনা করবো না, আমরা সাধারণত দেখবো যে এখানে আমাদের গ্রাফটা কিভাবে কাজ করতেছে বা আসলে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন বা ভিজুয়ালাইজেশনটা আমি আপনাদেরকে করানোর চেষ্টা করব।
সো এটা হচ্ছে আমাদের একটা স্ক্যাটার প্লট, মানে আমার যে ডেটা সেট সবগুলো ডেটা পয়েন্ট, এর মধ্যে আমি লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করছি। এই যে আমাদের লিনিয়ার রিগ্রেশন মডেলটা এখানে। তো লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করার পরে আমাদের যখন মডেলটা ট্রেন্ড আপ হয়েছে, তো এরপরে আমাদের যেই লিনিয়ার রিগ্রেশনের যেই মডেলের বেস্ট ফিট লাইন, সেটা হচ্ছে এই যে রেড কালার স্ট্রেট লাইনটা। তার মানে আমাদের যেই অপটিমাল কফিসিয়েন্টের মাধ্যমে যেই আমরা লাইনটা পাবো সেটা হচ্ছে এরকম, মানে এটা বলা যায় যে আমাদের ডিজায়ার লাইন। তো এখন কথা হচ্ছে, আমরা তো গ্রেডিয়েন্ট ডিসেন্টটা দেখলাম না, তো আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে আমরা কিভাবে এই যে এরকম একটা অপটিমাল লাইন পাবো বা অপটিমাল কফিসিয়েন্টটা পাবো, এটা হচ্ছে আমাদের আজকে মেইন কনসার্ন। তো এটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যালগোরিদম, যেটা অলমোস্ট আগের ক্লাসে আলোচনা করছি, তাই আজকে বেশি আলোচনা করব না, মানে আলোচনাই করব না। তো দেখেন, আমরা এই সেম যে বেস্ট ফিট লাইনটা, এই যে ইউলো কালার দেখা যাচ্ছে, এটা আমরা এখন কিভাবে পেলাম? এখন পেলাম হচ্ছে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগোরিদমের মাধ্যমে। দেখেন, এখানে আমি কোনো লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করিনি, এখানে যা আছে সরাসরি গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যালগোরিদম। এই অ্যালগোরিদমের সাথে আমরা সবাই পরিচিত। তো বলা যায় যে আমাদের লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে আমরা যেই প্রেডিক্টেড লাইন বা লিনিয়ার রিগ্রেশনের লাইনটা এখানে পাইছি, সেম জিনিসটি আমরা কি করতে পারি, মানে কিভাবে পাইছি? আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে পাইছি। তো এখন কথা হচ্ছে যে আসলে আমরা কেন গ্রেডিয়েন্ট ডিসেন্ট ব্যবহার করতেছি, যেহেতু আমার লিনিয়ার রিগ্রেশন তো আছেই। অ্যাকচুয়ালি যখন আমরা লিনিয়ার রিগ্রেশন অ্যাপ্লাই করি, আমরা কিন্তু এর ম্যাথমেটিক্যাল ইনটিউশনটা দেখছি, যে এখানে আপনার ইনভার্স ম্যাট্রিক্স, তারপর হচ্ছে ট্রান্সপোজ, তো এরকম অনেক কিছু আছে, তারপর হচ্ছে মাল্টিপ্লিকেশন। মানে আপনার যখন অনেক ফিচার থাকবে, মানে ফিচারের পরিমাণ যখন অনেক বেশি থাকবো, তখন আমার এই লিনিয়ার রিগ্রেশন এটা খুবই কমপ্লেক্স হয়ে যাবে। এখানে কম্পিউটেশন সময় বেশি নিবে, টাইম কমপ্লেক্সিটি বেশি লাগবে, স্পেস কমপ্লেক্সিটি বেশি লাগবে। কারণ কি, আমাদের যে ক্যালকুলেশনটা আছে, মানে লিনিয়ার রিগ্রেশনের ক্যালকুলেশনটা সম্পূর্ণ নির্ভর করতেছে আপনার প্রত্যেকটা ফিচারের উপর, তাই না? মানে সবগুলো ফিচার নিয়ে সে ক্যালকুলেট করে তারপর একটা ভ্যালু দেয়। তো এই জন্য যখন আমাদের ফিচারের সংখ্যা অনেক বেশি হবে, তখন সাধারণত আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট নিয়ে কাজ করি। তো এখন দেখেন যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের যে আমার অপটিমাল কফিসিয়েন্টের যে কফিসিয়েন্টের মাধ্যমে যে স্ট্রেট লাইনটা আমি পাই, সেটা হচ্ছে এই যে ইউলো লাইনটা। আর এটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে। এখানে ডেটা সেট কিন্তু একই ডেটা সেট, সুতরাং বলা যায় যে আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টের মাধ্যমে সেম অপটিমাল লাইনটা পাইতে পারি। তো এখন দেখেন, এখানে তো আমরা আমাদের যে ইটারেশনের সংখ্যা কত, 100 ইটারেশন, অর্থাৎ 100 বার লুপটা ঘুরার পরে আমি এরকম একটা অপটিমাল ভ্যালু পাইছি। আমরা মনে আছে, আমরা যখন গ্রেডিয়েন্ট ডিসেন্ট শুরু করি তখন কি করি, একটা র্যান্ডম ভ্যালু দিয়ে শুরু করি না? অর্থাৎ ভিটা নট এবং ভিটা ওয়ানের ভ্যালু তো একটা র্যান্ডম ভ্যালু থেকে শুরু করি। তো সেটা হতে পারে 0 বা -10, মানে এনিথিং, ওইটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। তাহলে আমার ওই প্রথম ইনিশিয়াল অবস্থায় আসলে আমি কিরকম মানে পজিশন পাইতেছি বা কিরকম পজিশন স্ট্রেট লাইনটা পাইতেছি, এটা যদি আমরা দেখি, দেখেন যে এটা হচ্ছে আমার লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে যেটা আমার অপটিমাল লাইন, এটা এখানে রাখছি যে এটা কি আমার ডিজায়ার লাইন। আর এই যে আমার ফার্স্ট ইটারেশন, এখানে আমার ইটারেশন সংখ্যা কত, 1। তো ইটারেশন সংখ্যা যেহেতু 1, অর্থাৎ প্রথমবার লুপ ঘোরার পর আমার এখানে কিন্তু এম আর ভি, অর্থাৎ ভিটা নট এবং ভিটা ওয়ানের ভ্যালু কিন্তু 0 থেকে শুরু করছি। যদিও এটা র্যান্ডম ভ্যালু দিতে পারেন, বাট আমি 0 থেকে শুরু করছি জিনিসটা আরো মানে ইজি করার জন্য বা মানে বোঝানোর জন্য। তো এখন দেখেন, এটা হচ্ছে কি আমার ডিজায়ার লাইন, এই লাইনটা আমি পেতে যাচ্ছি। কিন্তু আমরা শুরু করতেছি কোথা থেকে? আমরা শুরু করতেছি একদম 0 থেকে, অর্থাৎ ইনিশিয়াল অবস্থায় আমাদের ভিটা নট এবং ভিটা ওয়ানের ভ্যালু ছিল 0, এই যে। সুতরাং এখানে দেখেন, আমাদের ওই 0 কফিসিয়েন্টের মাধ্যমে আমি যদি আমার প্রথম ইটারেশনে আমার স্ট্রেট লাইনটা দেখি, তখনটা হইতেছে অনেকটা এরকম। তারপরে আমরা যদি ইটারেশন সংখ্যা বাড়াই, অর্থাৎ 5টা ইটারেশন, আমরা কিন্তু ম্যাথমেটিক্যাল ইনটিউশনে দেখছি যে প্রত্যেকটা ইটারেশনে সে কস্ট কমাইতেছে এবং ভালো কফিসিয়েন্টের দিকে আগাচ্ছে, তাই না? আর ভালো কফিসিয়েন্ট মানেই তো আমার এই যে এই ইউলো লাইনটা এই রেড লাইনের বরাবর আসবে, তাই না? কারণ যত এদিকে সামনে আসবে তত আমার কস্ট কি হবে, কমতে থাকবে। সুতরাং আমার যখন 5টা ইটারেশন হবে, তো 5টা ইটারেশনের পরে কি দেখতে পাচ্ছি যে না, আমার ইউলো লাইনটা অর্থাৎ গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যালগরিদমের লাইনটা একটু সামনের দিকে আগাচ্ছে, অর্থাৎ ভালোর দিকে আগাচ্ছে। এইটাতে আমার কস্ট অনেক বেশি ছিল, বাট এখানে আমার কি কস্ট অনেক কমে গেছে। তো সিমিলার ওয়েতে আমার ইটারেশন সংখ্যা যদি আমি 15 দিই, তাহলে কি হবে দেখেন, তাহলে আমার যেই গ্রেডিয়েন্ট ডিসেন্টের স্ট্রেট লাইনটা আছে, এটা আরো সামনের দিকে আগাচ্ছে। অর্থাৎ আমার এটা যদি এইখানে 15 পরিবর্তে 25 দিই, তার মানে এটা আরো সামনে আগাবে। কারণ প্রত্যেকটা ইটারেশনই তো আমার কস্ট কি করতেছে, কস্ট কমাইতেছে, মানে কস্ট ক্যালকুলেশন করতেছে এবং কমাচ্ছে।
তো এখন দেখেন যদি আমার এখানে ইটারেশন 25 থাকে তাহলে এটা কি হচ্ছে, আরো সামনের দিকে ক্লোজ হচ্ছে, মানে আমার অ্যাকচুয়ালি ডেস্টিনেশনের দিকে আগাচ্ছে। তারপরে যদি তো এই ছিল মনে করেন আমাদের প্রত্যেকটা, মানে প্রত্যেক ইটারেশন কিভাবে সামনে আগাচ্ছে। তো এখন আমি যদি আপনাদের একটা ছবি দেখাই, মানে ছবি না, একটা কাইন্ড অফ অ্যানিমেশন দেখেন। এই যে আমার যে গ্রিনটা আছে সেটা হচ্ছে বেস্ট ফিট লাইন, আমি লিনিয়ার রিগ্রেশন বা লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে অ্যাচিভ করছি। আর এই যে যেটা আমার রেড লাইন সেটা হচ্ছে আমার কি গ্রেডিয়েন্ট ডিসেন্ট। তো দেখেন এইখানে হচ্ছে যে এম এবং ভি, অর্থাৎ ভিটা নট এবং ভিটা ওয়ান বলা যায়, যদিও ভিটা নট মেবি ইন্টারসেপ্ট। আচ্ছা, এখানে এম এবং বিতে আপনার মানে ডিনোট করছে, যাক ওইটা ম্যাটার না। ম্যাটার হইতেছে দেখেন যখন এটা একদম জিরো থেকে শুরু হয় বা র্যান্ডম ভ্যালু থেকে শুরু হয় তখন কিন্তু এখানে থাকে, বাট আলটিমেটলি এই যে ইটারেশন বাড়তেছে আর এইটা কি হচ্ছে, আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট আরো সামনের দিকে আগাচ্ছে, কস্ট আরো কমতেছে। তার মানে সে শুধুমাত্র ইটারেশনের মাধ্যমে তার কোফিশিয়েন্টকে আপডেট করতেছে। আর অন্যদিকে আমাদের যেই লিনিয়ার রিগ্রেশন ছিল সে কিন্তু ফিচারগুলোকে নিয়ে কাজ করতেছিল, বাট এইখানে তার মেইন কনসার্ন হচ্ছে কোফিশিয়েন্ট নিয়ে কাজ করা। তো এই জন্যই সাধারণত আমাদের যখন ফিচার সংখ্যা অনেক বেশি থাকে তখন আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্ট অ্যাপ্লাই করি। তো দেখেন এটা হচ্ছে আসলে এইভাবে আগাচ্ছে, মানে এটা আপনাদের বোঝানোর জন্য আমি এই অ্যানিমেশনটা দেখাচ্ছি বারবার, যে আমার এটা হচ্ছে অপটিমাল আর এই রেডটা হইতেছে আমাদের গ্রেডিয়েন্ট ডিসেন্ট, আমার ইটারেশন বাড়তেছে আর এটা সামনের দিকে আগাচ্ছে। ইভেন একটা সময় কি করতেছে যে একদম অপটিমাল যে ভ্যালুটা আছে অর্থাৎ কোফিশিয়েন্টের ভ্যালু, ওই ভ্যালুতে গিয়ে সেই স্ট্রেট লাইনটা নিয়ে যাচ্ছে। তো এর মাধ্যমেই আমরা গ্রেডিয়েন্ট ডিসেন্টে মানে প্রতিবার লুপ ঘুরানোর মাধ্যমে আমাদের যে অ্যাকচুয়াল মানে অ্যাকচুয়ালি স্ট্রেট লাইন দরকার সেটা আমরা পাই। তো এখন যদি আবার আমরা কোডে যাই দেখেন, তো এখানে কি লাগছে যে গ্র্যাজুয়ালি রিচ টু দ্য মিনিমাম পয়েন্ট উইথ 1000 ইটারেশন, অর্থাৎ যদি 1000 ইটারেশন থাকে তাহলে আমার গ্রাফটা দেখতে কি রকম হবে দেখেন। এই যে আমার গ্রাফটা এরকম, রেড লাইনটা হইতেছে কি আমার ফাইনাল 1000 ইটারেশনের পরে আমার ফাইনাল অপটিমাল লাইন বা অপটিমাল কোফিশিয়েন্ট এই লাইনের মধ্যে মানে বিদ্যমান। তো এটা যখন শুরু হয়েছে তখন দেখেন এই যে তখন শুরু হয়েছিল এইখান থেকে, এই প্রত্যেকটা ইটারেশন হচ্ছে আর এটা সামনের দিকে আগাচ্ছে, এই যে এক এক করে কি হইতেছে সামনের দিকে আগাচ্ছে। মনে আছে লার্নিং রেট নিয়ে বলছিলাম না যে প্রথমে একটু বড় স্টেপ নেয় বাট পরে স্টেপটা একটু ছোট হয়, পরে আরো ছোট হয়, পরে আরো ছোট হয়। তো এই যে দেখেন প্রথমে এইখানে যদি আমরা দেখি এই যে প্রথম ইটারেশনের পরে দ্বিতীয় ইটারেশন তারপরে তৃতীয় ইটারেশন, এখানে কিন্তু গ্যাপটা মোটামুটি বড়, বাট যখন এটা গ্র্যাজুয়ালি সামনের দিকে আগাচ্ছে তখন কি হচ্ছে, লার্নিং রেটের জন্য আমাদের যেই এই স্টেপটা আছে আস্তে আস্তে ছোট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে আমাদের লার্নিং রেটের জন্য হয়। তারপরে হইতেছে এই লার্নিং রেট, ওই যে আমরা প্রতিবার লার্নিং রেট কি করতেছি, লার্নিং রেটের মাধ্যমে আমরা আমাদের বিটা নট এবং বিটা ওয়ানকে আপডেট করতেছি, আমাদের এটা ম্যাথে আমি দেখাইছিলাম আই থিঙ্ক। সো এখন যদি আমরা দেখি দেখেন এটা হচ্ছে কি আমার 1000 ইটারেশনে, বাট যদি আমি 200 ইটারেশন দিই তাহলে কি হবে দেখি। দেখেন 200 ইটারেশন দিলে এই যে আমার গ্রিনটা ছিল বেস্ট ফিট লাইন, মানে এটাকে আমি অ্যাচিভ করব, বাট 200 দেওয়ার জন্য সে এখানে এসেই মনে করেন অলমোস্ট থেমে গেছে, তাই না? হ্যাঁ। আচ্ছা আমি আরেকবার একটু সবগুলো রান করে দেখি তো, জাস্ট এ মিনিট। সরি মোটামুটি লেট হয়ে গেল। আচ্ছা যাক, এই যে যদি এটা তো দেখাইলাম কত 1000 দিয়ে, তাই না? এই যে 1000 দিয়ে দেখেন একদম অপটিমাল জায়গায় পৌঁছেছি। যদি আমার এটা 200 হতো, 200 হলে মোটামুটি কম হতো। আচ্ছা যদি আরো কম দিই, মানে ধরেন ইটারেশন সংখ্যা কত 15, তখন দেখেন মানে সরি 50, তখন এত কম সংখ্যক ইটারেশন নিছি যে সে পৌঁছাইতেই পারবে না। মানে কি আমার যে অ্যাকচুয়াল যে অপটিমাল লাইনটা দরকার সেই জায়গায় সে যেতেই পারবে না, মানে বেস্ট ফিট তো সে অ্যাচিভ করতেই পারবে না, এর আগেই তার কি ইটারেশন সংখ্যা কমে যাবে। আচ্ছা তারপর হইতেছে আমরা যদি লার্নিং রেট বেশি বেশি নিই, অর্থাৎ আমরা তো বলছিলাম যে স্ট্যান্ডার্ড থাকবে 0.01, বাট আমরা যদি লার্নিং রেট 1 নিই তাহলে কি হবে দেখেন, তাহলে আমার যেই স্টেপগুলো আছে এটা জাস্ট খালি জাম্প করতে থাকবে, এটা আমি বলছিলাম। তো দেখেন এখন যদি আমরা এই জিনিসটাতে একটু লক্ষ্য করি, এই যে এটা, তো এটা দেখেন কস্ট ভার্সেস এম, মানে কস্ট ভার্সেস স্লোপ আর কস্ট ভার্সেস ভি, অর্থাৎ ইন্টারসেপ্ট, মানে ভিটা ওয়ান আর হচ্ছে ভিটা নটের সাথে
কম্পেয়ার করতেছে কার, মানে কাকে, কস্টকে। তার মানে যখন আমার ইনিশিয়াল অবস্থায়, আমরা তো বলছি যে ইনিশিয়াল অবস্থায় এম নিতেছি আমি 0 আর আপনার ভিটা ভি নিতেছি 0। তো এটা তো শুরু, মানে র্যান্ডম অবস্থায় নিতেছি। তো ওই সময় আমাদের কস্ট থাকে কি, শুধু যদি আমি এম এরটা কনসিডার করি, দেখেন কস্ট থাকতেছে আমার অনেক বেশি, কিন্তু পরের ইটারেশনে কস্ট কমতেছে, তারপরে আরো কমতেছে, তারপর গ্র্যাজুয়ালি এটা আস্তে আস্তে কমতেছে। আর এটা হচ্ছে কি, এটাই হইতেছে আমাদের লার্নিং রেটের মানে কন্ট্রিবিউশন বা লার্নিং রেটের অবদান বা লার্নিং রেটের রোল, যে আসলে লার্নিং রেটটা আমরা কেন ইউজ করতেছি। দেখেন 0.1 ইউজ করার পরে আমার কি হইতেছে এখানে, যে প্রথম স্টেপটা মোটামুটি বড় নিছে, তারপরটা একটু কম, তারপরটা একটু কম, এইভাবে এইভাবে গ্র্যাজুয়ালি সে কি করতেছে, কমতেছে, এবং আলটিমেটলি এখানে এসে পৌঁছেছি। এখন এখানে কি আমার সবচেয়ে কস্ট কম হইতেছে এইখানে, তাই না? এই দেখেন 0 থেকে সামথিং বেশি, মানে এই জায়গায় আমার কস্ট অনেক কম। তার মানে কি, যে জায়গায় কস্ট কম আমি সেই ভ্যালুটাই নিব। তো এখানে আমার ওই ভ্যালুটা এম কত আছে, তো দেখা যায় এম আছে এখানে আমার 3.5, না আসলে এই যে আরেকটু এদিকে চলে আসছে, অর্থাৎ 3.4 বা 3.3 এর মতো আছে। সো এখন আমার এম এর ভ্যালুটা হচ্ছে 3.4 এর মতো। এখন এখনকার এম এর ভ্যালু আমি কেন নিতেছি, কারণ এই 3.4 যখন এম এর ভ্যালু ছিল তখন সবচেয়ে কস্ট কম ছিল। আর আমি যদি বি এর ক্ষেত্রে বলি বা ইন্টারসেপ্টের ক্ষেত্রে, তখন সেম জিনিস, যে দেখেন প্রথম তো ইনিশিয়াল অবস্থায় 0 থেকে শুরু করছি, তখন আমার কস্ট অনেক বেশি ছিল, তারপরে কি আস্তে আস্তে গ্রাজুয়ালি কমতে কমতে সর্বশেষ কোথায় এসে পৌঁছেছে, যে 3.8 এর মতো। তো বলা যায় কি, যে আমার কোফিশিয়েন্টের ইন্টারসেপ্টের ভ্যালু যখন 3.8, তখন আমার কস্টের পরিমাণ অনেক কম। সো আমি বলতে পারি যে আচ্ছা, এই অবস্থায় আমার ভিটা নট বা ইন্টারসেপ্ট হবে 3.8, কারণ আমি 3.8 এ খুব ভালো কস্ট পাইছি। ভালো কস্ট বলতে খুব কম কস্ট পাইছি, তাই না? তো এই দুই ক্ষেত্রে, যে এইখান থেকে আমি পেলাম 3.4 আর এখান থেকে পেলাম কি 3.8 বা 9 সামথিং, যাই হোক, তো আমি বলতে পারি যে আচ্ছা, এইটাই হইতেছে আমার সবচেয়ে বেস্ট কোফিশিয়েন্ট আমার এই লিনিয়ার রিগ্রেশন, সরি আমার এই যে বেস্ট ফিট মডেলে যেই স্ট্রেট লাইনটা ড্র করতে হবে, এর জন্য আমি এই কোফিশিয়েন্ট গুলো নিব। তো সাধারণত গ্রেডিয়েন্ট ডিসেন্টটা এইভাবেই কাজ করে। আর ওই যে বললাম না, যদি আমার লার্নিং রেটের সংখ্যা অনেক বেশি হয় তাহলে কি হবে, দেখেন যে তাহলে এইখানে সরি কোথায় যেন দেখাইছি, এই যে এইখানে দেখেন এরা কি করতেছে, জাম্প করতেছে। যেহেতু 1 নিচে আমার কিন্তু মানে আপনার কমার কথা ছিল এইভাবে, যে প্রথমে এইখানে, তারপরে এই যে ছোট একটা স্টেপ, তারপর ছোট একটা স্টেপ, তারপর ছোট একটা স্টেপ, মানে গ্রাজুয়ালি স্টেপটা কমবে। বাট এখানে কি হইতেছে, যে আমার স্টেপটা এত বড়ই হইতেছে যে এটা শুধু জাম্প করতেছে, একবার এখানে একবার এখানে। দেখেন সে কিন্তু অপটিমাল ভ্যালুতে পৌঁছতে পারে না। আপনি বলতে পারেন যে ভাই কস্ট তো নিচে চলে আসে না, দেখেন সে কস্ট কত, এই যে এম এর ভ্যালু 0তেই আছে, আমরা কিন্তু এম 0তে শুরু করছি, সেই এম আবার 0তেই চলে আসছে। সেম ওয়েতে দেখেন আমরা ভি এর ভ্যালু 0তে শুরু করছি, সে 0তেই চলে আসছে, মানে সেটা শুধু জাম্প করতেছে। আমি হয়তোবা বোর্ডে দেখাইছি আপনার এই যে এইভাবে কাইন্ড অফ একটা কার্ভের মতো, বাট এখানে স্ট্রেট লাইন দেখা যাচ্ছে, ওইটা কোনো ম্যাটার না। এখানে দেখেন 0 থেকে শুরু করছেন, আপনি আলটিমেটলি 0তেই চলে আসছেন, কারণ সেটা কি শুধু জাম্প করতেছে। আর এইখানে দেখেন কি, আপনার বেস্ট ফিট লাইন তো দূর থাকে, আপনি আর ধারের কাছেও যাইতে পারতেছেন না। রিজন, কারণ ওই যে আপনি যাবেন কিভাবে, আপনি তো জাম্প করতেছেন। তো এইটা হচ্ছে আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্টের মানে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। মানে আমার মনে হয়েছে যে এই জিনিসটা আপনাদেরকে দেখানো দরকার। তাহলে হবে কি, যে আসলে আপনি মানে আপনারা তো ম্যাথমেটিক্যালি জিনিসটা প্র্যাকটিক্যালি করবেন, তারপরে আবার যখন গ্রাফিক্যালি রিপ্রেজেন্টেশনটা মাথায় থাকবে, তখন আই থিঙ্ক এই ব্যাপারটা একদম ক্লিয়ার হয়ে যাবে যে আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি। এটা জাস্ট একটা অপটিমাইজেশন অ্যালগোরিদম, মানে কোনো একটা কিছু যদি আপনি অপটিমাইজড করতে যান, তো ওই ক্ষেত্রে এই অ্যালগোরিদমটা সাধারণত ব্যবহার করা হয়। তো এই অ্যালগোরিদম ব্যবহার করেই আমরা কি করতেছি, যে বিটা নট, বিটা 1 বা আরো যদি মানে বিটা মানে কোফিশিয়েন্ট থাকে, ওই ভ্যালুগুলো আমরা বের করব। ভালো কথা, আমরা কিন্তু সাধারণত শুধুমাত্র দুইটা ফিচার নিয়ে কাজ করছি। দুইটা ফিচার বলতে একটা ফিচার এবং একটা টার্গেট কলাম। বাট যখন মাল্টি ভ্যারিয়েবল থাকবে, অর্থাৎ ফিচারের সংখ্যা অনেকগুলো থাকবো, তখনও সেম অ্যাপ্রোচেই কাজ করবে, জাস্ট একটু স্লাইটলি চেঞ্জেস থাকতে পারে। তো ওইটা নিয়ে আপনাদের আসলে অত প্যারা নেওয়ার দরকার নাই, কারণ এই যে গ্রেডিয়েন্ট ডিসেন্টের অ্যালগোরিদম বা আরো যা যা আছে, এগুলো আপনাদের কিছুই লাগবে না। আপনারা সাইকিট লার্ন থেকে শুধু ইম্পোর্ট করবেন আর জাস্ট কাজ করবেন। তাহলে আপনারা এখন কেন শিখতেছেন, এর কারণ হইতেছে আপনি একটা কোনো কিছু ধরেন করতেছেন, যে আপনি একটা মডেল তৈরি করলেন বা একটা প্রজেক্ট তৈরি করলেন, এখন ওইখানে গ্রেডিয়েন্ট ডিসেন্টও অ্যাপ্লাই করলেন, বাট আপনি জানেনই না যে আসলে গ্রেডিয়েন্ট ডিসেন্টটা কি বা ইন্টারনালি এটা কিভাবে কাজ করে। এন্ড দ্যাটস ওয়াই আপনাদেরকে এই যে এই জিনিস মানে পিওর কনসেপ্টটা আপনাদেরকে মানে আপনাদের দরকার, এই কোর কনসেপ্টটা। তো এই
তো আশা করি সবাই বুঝছেন, আর যদি না বুঝেন তাহলে কাইন্ডলি আরেকবার এটা একটু রিপিট দেখেন। তারপরেও যদি কোনো ডাউট থাকে তাহলে কমেন্ট বক্সে বলেন। সো থ্যাংক ইউ এভরিওয়ান, এতক্ষণ আমার এই বকবক আপনারা ধৈর্য সহকারে শুনছেন এই জন্য। তো আল্লাহ হাফিজ।